১৯৮০ দশকের তেলেঙ্গানার একটি গ্রাম। চিট্টিবাবু নামে এই ব্যক্তি সজোরে সাইকেলের প্যাডেল মেরে কোথাও যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ রাস্তার মাঝে এক ব্যক্তিকে কারে উঠতে দেখে চিট্টি বারবার তাকে সাবধান করার চেষ্টা করছিল, কিন্তু লোকটি চিট্টির কথা না শুনতে পেয়ে কারে ওঠা মাত্রই পিছে থেকে একটি লরি এসে ধাক্কা দেয়। সাথে সাথে কারটি উল্টে লোকটি রক্তাক্ত অবস্থায় বাইরে এসে পড়ে। চিট্টিও আর দেরি না করে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টররাও এখন তাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছে, আর চিট্টি বাইরে বসে শুধু দীর্ঘশ্বাস ফেলছে। কে এই চিট্টিবাবু? কে এই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি? আর তার সাথে চিট্টির কী সম্পর্ক? জানতে আমাদের এই ঘটনার পিছের গল্প জানতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া অ্যাকশন রিভেঞ্জ থ্রিলার মুভি রাঙ্গাস্থলামের কথা। সাধারণ একটি গল্প কখন যে প্রতিশোধের খেলায় রূপ নেবে আপনি বুঝতে পারবেন না, আর ক্লাইম্যাক্সে যে টুইস্ট রয়েছে তা আপনাকে অবাক করতে বাধ্য করবে। তো আর কথা না বাড়িয়ে সোজা গল্পে ফিরে যাচ্ছি। রাঙ্গাস্থলাম গ্রাম, এ হচ্ছে চিট্টিবাবু। কিছুদিন আগেই চিট্টিকে এই জায়গা থেকে একটি সাপে কামড়েছিল, তাই চিট্টি আজ সেই সাপটিকে মারতে এসেছে। তবে খুঁজতে খুঁজতে সাপটি না পেলেও চিট্টি এখানে একটি ঘড়ি পায়। চিট্টির বিষয়ে কিছু কথা বলে রাখি। চিট্টির একটি স্যালো মেশিন আছে। ভাড়ায় গ্রামের সবার খেতে সে পানি দেয়। চিট্টি আবার কানে কম শোনে। সে যে কানে একদমই কম শোনে তা আবার কাউকে বুঝতে দিতে চায় না, কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষই জানে চিট্টি বয়রা। তবে কানে কম শুনলেও চিট্টির একটি বিশেষ ক্ষমতা আছে। সে কারো ঠোঁট নাড়ানো দেখলেই স্পষ্টই বুঝতে পারে সে কী বলছে। সেজন্য কেউ তাকে বাজে কিছু বললে তার আর রেহাই নেই। চিট্টি অনায়াসে তাকে ধরে ফেলে। এ হচ্ছে মহেশ, চিট্টির একমাত্র বন্ধু। প্রতিদিন সন্ধ্যার পর রেডিওতে খবর শুনতে মহেশকে নিয়ে চিট্টি দোকানে আসে। তবে চিট্টি যেহেতু কম শুনতে পায়, তাই মহেশ শুনে শুনে চিট্টিকে জোরে আবার সেগুলো বলে শোনায়। এ হচ্ছে রাঙ্গাম্মা, চিট্টি তাকে আন্টি বলে ডাকে। রাঙ্গাম্মার স্বামী রামপ্রসাদ দুবাইতে কাজ করে। চিট্টির সাথে রাঙ্গাম্মার খুব ভালো সম্পর্ক। চিট্টি যে ঘড়িটি পেয়েছিল সেটা রাঙ্গাম্মার কাছে ১০০ টাকার বিনিময়ে বিক্রি করতে চাচ্ছিল। তবে রাঙ্গাম্মা ঘড়িটি চিট্টির হাতে পরিয়ে দিয়ে এমনিতেই চিট্টিকে ১০০ টাকা দিয়ে দেয়। এদিকে এবছর গ্রামে খুব ভালো ভুট্টার চাষ হয়েছে। তাদের ফসল তোলা ব্যস্ত। নরসিংহার পরিবারও এবছর ফসল বিক্রি করে মেয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। তবে ঠিক তখনই সোসাইটির প্রেসিডেন্টের লোক এসে পড়ে। নরসিংহার জমি এবং ফসল সব কিছু দখল করে নেয়। যদিও নরসিংহা সোসাইটি থেকে যে পরিমাণ লোন নিয়েছিল তা বহু আগে সে পরিশোধ করে দিয়েছে। তারপর প্রেসিডেন্টের লোক শিশু বলে, তোমরা যেটা পরিশোধ করেছ সেটা তো সুদ, আসল টাকা এখনো বাকি, তাই সব এখন সোসাইটির। নরসিংহা মেয়ের বিয়ের কথা বলে অনুরোধ করে, কিন্তু শিশু তাদেরকে খুব বাজে একটা কথা বলে চলে যায়, যে জন্য নরসিংহার ছেলে শ্রীনু খুবই উত্তেজিত হয়ে ওঠে। আর এর কয়েকদিন পরই সকালবেলা নদীর ধারে শ্রীনুর লাশ পাওয়া যায়। খবর পেয়ে গ্রামের প্রেসিডেন্ট ফামিন্ডা ভূপাতি নিজে আসে। ভূপাতি শ্রীনুর বাবাকে বুঝিয়ে সৎকারের জন্য কিছু টাকা দিয়ে চলে যায়। ভূপাতি বিগত ৩০ বছর যাবৎ এই গ্রামের প্রেসিডেন্ট, কারণ ভূপাতির বিরুদ্ধে ইলেকশন লড়তে আজ পর্যন্ত কেউই নমিনেশন জমা করেনি। এই গ্রামে ভূপাতির কথাই আইন, এমনকি তার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে হেঁটে যেত সাহস পর্যন্ত পায় না। ভূপাতি খুবই ধার্মিক। সবাই মনে করে ভূপাতির অলৌকিক কোনো শক্তি আছে। এজন্য যেই তার বিপক্ষে লড়ার চেষ্টা করে তারই কিছু না কিছু হয়ে যায়। সামনে ইলেকশন। এবছরও ভূপাতি একাই এই গ্রাম থেকে নমিনেশন ফাইল করেছে, তাই গ্রামে এখন সেই উৎসবই চলছে। এ হচ্ছে চিট্টির বড় ভাই কুমার। কুমার দুবাইতে থেকে কাজ করে, আজই বাড়িতে ফিরছে। কুমার যাওয়ার সময় চিট্টির সাথে একটু ঝামেলা হয়েছিল, এই জন্য চিট্টি কুমার সাথে কথা বলছে না। অবশ্য কুমার চিট্টিকে সরি বললে চিট্টি মনের আনন্দে কুমারকে বাড়িতে নিয়ে যায়। তবে যাওয়ার সময় তারা লক্ষ্য করে শিশু তার লোকজন নিয়ে গ্রামের একটি বাড়ির সব জিনিসপত্র ফেলে দিচ্ছে। কুমার তখন শিশুর কাছে জানতে চায় যে কী জন্য তারা এটা করছে। শিশু তখন কুমারকে জানায় এই মহিলার ছেলে তার থেকে টাকা নিয়েছিল, সুদ আসল কোনো কিছু ফেরত দেয়নি, এই জন্যই তারা বাড়ি দখল করতে এসেছে। কুমার তখন নিজের পকেট থেকে তাকে টাকা দিয়ে আপাতত বিদায় করে দেয়। তবে যাওয়ার সময় শিশুও বলছিল এই গ্রামে যত ঘর আছে, যত মানুষ আছে, সবাই কোনো না কোনো লোন নিয়েছে, তুমি কতজনের ঋণ শোধ করবে। এরপর চিট্টি কুমারকে বাড়িতে নিয়ে যায়। এরা চিট্টি আর কুমারের বাবা মা। ঘরে তাদের একমাত্র আদরের ছোট বোনও আছে। সিন চলে যায় রাতে। কুমার চিট্টিকে নিয়ে শহরে একটি গার্লস হোস্টেলে এসেছে। মূলত এই যে মেয়েটিকে দেখছেন তার নাম পদ্মা, কুমারের গার্লফ্রেন্ড। কুমার দুবাইতে যাওয়ার আগে থেকেই তাদের মধ্যে রিলেশন ছিল। এত বছর পর হলেও কুমার পদ্মার জন্য দুবাই থেকে একটি গিফটও এনেছে। তবে কুমার আর পদ্মার বিষয়টি চিট্টি আগে জানত না, আজই প্রথম জানতে পারল। সিন চলে যায় পরবর্তী দিন ভূপাতির বাড়িতে।
এই যে লোকটিকে দেখছেন সে তহসিলদার। মূলত ভূপাতির বেশ কিছু প্রজেক্টের কাজ দিয়েছিল, আর এখানে অসহায় ব্যক্তিদের বাড়ি নির্মাণ, রাস্তা নির্মাণ এবং কয়েকজনের লোনের বিষয়ে তহসিলদার আবেদন করেছিল। তাদের লোন পাশও হয়েছে। সেই ডিডি চেক নিয়ে সে এসেছে। তবে ভূপাতি প্রথমে তহসিলদারকে চা খাওয়ায়। এরপর শিশু তাকে বলে, তুমি এক কাজ করো, ওই চেক গরিব দুঃখীকে দিয়ে কোনো লাভ নেই, তুমি চেকটি ভাঙিয়ে আমাদেরকে ক্যাশ টাকা দিয়ে দাও। তহসিলদার প্রথমে রাজি হচ্ছিল না। তারপরে শিশু তার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে আপাতত এখান থেকে চলে যেতে বলে। এই জন্য তহসিলদার চলেই যাচ্ছিল। তবে ভূপাতির কাজের লোক তহসিলদারকে ডেকে তহসিলদার যে কাপে চা খেয়েছে ওই কাপটি ধুয়ে যেতে বলে, কারণ এটা ভূপাতির বাড়ির নিয়ম। ভূপাতির বাড়িতে কেউ যদি কোনো কিছু খায় তাহলে নিজ হাতে সেটা ধুয়ে দিতে হবে। তহসিলদারের জন্য এটা একরকম অপমানজনক। তো তহসিলদারও বাধ্য হয়ে গ্লাসটি ধুয়ে চুপচাপ বাড়ির বাইরে চলে যায়। আর বাইরে গিয়েই গ্রামবাসীর সামনে টাকাগুলো ছুঁড়ে দিয়ে বলে, আমি কি ভিখারি? আমি কি এখানে ভিক্ষা করতে এসেছি? এখানে মানুষের কোনো মূল্য নেই। ওরা তোমাদের সব কিছু দখল করে খাচ্ছে, আর তোমরা চেয়ে চেয়ে দেখছো। কতদিন তোমরা এভাবে সহ্য করবে? 30 বছর যাবৎ ও এই গ্রামের প্রেসিডেন্ট, এই জন্য এইসব করতে পারছে। তোমরা যেদিন সাহস করে ওর বিরুদ্ধে লড়তে পারবে সেদিন এই গ্রামের ভাগ্য বদল হবে। এখন অন্তত চোখটা খোলো, কেউ একজন ওর বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াও। ও কী বা করবে? মেরে ফেলবে? এমনভাবে জীবনযাপন করার থেকে মরে যাওয়াটাও ভালো। বলেই তহসিলদার চলে যায়। এর মধ্যে একদিন গ্রামের এক বাড়িতে সাপ দেখে সবাই ওই সাপটা মারতে চেষ্টা করছিল, কিন্তু কেউই সাহস না পাওয়ায় রাঙ্গামা একসময় চিট্টিকে ডেকে নিয়ে আসে। আর চিট্টি ওই সাপটা তাড়া করতে গিয়ে একজনের গোসলখানার মধ্যে ঢুকে পড়ে। এখানে চিট্টি প্রথমবার রামলক্ষ্মীকে দেখতে পায়। এমনভাবে এন্ট্রি নেয় লক্ষ্মী তো চিট্টিকে ইচ্ছা মতো বকছে, কিন্তু চিট্টির আর কি, সে তো আর কানে শুনতে পায় না, তাই তার কাছে মধুর বাক্য মনে হচ্ছিল। প্রথম দেখাতেই চিট্টি লক্ষ্মীর প্রেমে পড়ে যায়। এরপর কুমার একদিন চিট্টিকে শহরে নিয়ে একটি হেয়ারিং এইড কিনে দেয়, যাতে তার শুনতে অসুবিধা না হয়। কিন্তু চিট্টি এটা ব্যবহার করবে না, কারণ চিট্টির কথা এমনিতে অনেকে আমাকে বয়রা বলে। তারপর যদি সারাদিন হেয়ারিং এইড লাগিয়ে ঘুরে বেড়াই, সবাই তো আমাকে বয়রাই ভাববে। এরপর একদিন চিট্টি রাঙ্গামার বাড়িতে গিয়ে রাঙ্গামাকে লক্ষ্মীর কথা বলছিল। তখনই লক্ষ্মী এসে পড়ে। মূলত লক্ষ্মীদের জমিতে পানি দিতে হবে, তাই লক্ষ্মী চিট্টির মেশিনটি ভাড়া করতে এসেছে। কিন্তু লক্ষ্মী কি বলছে চিট্টি তো কিছুই বুঝতে পারছে না। এই জন্য চিট্টি বারবার রাঙ্গামাকে ঘরের ভিতরে নিয়ে যায়। আর রাঙ্গামা চিট্টিকে সব কিছু বুঝিয়ে বললে চিট্টি বাইরে এসে লক্ষ্মীর সামনে এমন একটা অভিনয় করে সে সবই বুঝতে পারছে। আবার কি জন্য যে চিট্টি বারবার ঘরের মধ্যে যাচ্ছে লক্ষ্মীও বুঝতে পারছে না। চিট্টি আগামী দিন লক্ষ্মীদের জমিতে পানি দিতে রাজি হয়ে যায়। আর কথা মতো পরবর্তী দিনই চিট্টি মহেশকে নিয়ে লক্ষ্মীদের জমিতে পানিও দিতে যায়। কিন্তু লক্ষ্মীকে খেতে কাজ করতে দেখে চিট্টির চোখ বারবার ওইদিকে আটকে যাচ্ছে। লক্ষ্মীও বুঝতে পারছে চিট্টি কেন তার দিকে তাকাচ্ছে। এই জন্য লক্ষ্মী চিট্টির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু চিট্টিও চালাকি করে মেশিনের শব্দ বাড়িয়ে দিয়ে এমন একটা ভাব করে যে মেশিনের শব্দের জন্য সে লক্ষ্মীর কথা শুনতেই পারছে না। তো একদিনের মধ্যেই লক্ষ্মীদের খেতে পানি দেওয়া হয়ে যায়। আর এখান থেকে সিং চলে যায় গ্রামের মেলাতে। চিট্টি মহেশকে নিয়ে মেলাতে ঘুরছিল, তখনই সে লক্ষ্মীকেও দেখতে পায়। লক্ষ্মী আবার গতদিন চিট্টিকে টাকা দেয়নি, তাই চিট্টি এই বাহানায় লক্ষ্মীর সাথে কথা বলতে যায়। লক্ষ্মীও বিষয়টি বুঝতে পেরে প্রথমেই চিট্টিকে 100 টাকার একটি নোট ধরিয়ে দিয়ে বলে, আমার কাছে ভাঙটি টাকা নেই, তুমি আমাকে 20 টাকা ফেরত দাও, কারণ লক্ষ্মীর কাছে কেনাকাটার জন্য আর কোনো টাকা নেই। আবার চিট্টির কাছেও ভাঙতি না থাকায় একসময় লক্ষ্মী চিট্টিকে বলে, আমি তো চুড়ি কিনব, তুমি আমাকে 20 টাকার চুড়ি কিনে দাও। এজন্য চিট্টি লক্ষ্মীকে চুড়ির দোকানে নিয়ে চুড়ি কিনে দিচ্ছিল। এদিকে কাশির ছোট 2 ভাই চিট্টিকে লক্ষ্মীর সাথে দেখে চিট্টির কানে না শোনার দুর্বলতাকে কাজে লাগিয়ে চিট্টির সামনে লক্ষ্মীকে আজে বাজে কথা বলে, যে জন্য লক্ষ্মী একসময় রাগ করে সেখান থেকে চলে যায়। কারণ লক্ষ্মী মনে করে চিট্টি সব কিছু শুনেও না শোনার ভান করছে। আবার চিট্টি কানে শুনতে না পেলেও স্পষ্টই বুঝতে পারছে ওরা হয়তো বা লক্ষ্মীকে নিয়ে খারাপ কিছু বলেছে, যে জন্য চিট্টি একসময় ওই 2 জনকে মারতে শুরু করে এবং জানতে চায় তোরা কি বলেছিস সত্যিটা বল। আর এটা দেখে ওদের বড় ভাই কাশিও এসে পড়ে। কুমারও সে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কাশিরা নিজেদের দোষ স্বীকার না করে উল্টো চিট্টিকেই নিয়ে হাসি তামাশা করছিল, যে জন্য চিট্টি উত্তেজিত হয়ে একসময় 3 জনকে বেদম পেটাতে শুরু করে। এটা দেখে লক্ষ্মীও বুঝতে পারছে